শহর থেকে দূরে এক নির্জন জায়গায় বাড়ি। এতটাই নির্জন ছিল যে বাড়ি থেকে মেন গেটের দূরত্বটাও ছিল বিশাল, যাতে বাইরের কোনো আওয়াজ সেই বাড়িতে প্রবেশ করতে না পারে। এই বাড়িতে কুকুর পালন না করে মানুষ পালন করা হয়। আর সেই বাড়ির ভিতরেই রয়েছে একটি পরিবার, যেই পরিবারে রয়েছে স্বামী, স্ত্রী এবং তাদের এক ছেলে। তবে তাদের সাথে রয়েছে আরও এক 19 বছরের ছেলে। তার গলায় রয়েছে এক লোহার শিকল পরানো। তবে কেন এই বাড়িতে কুকুরের জায়গায় গলায় শিকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে এই বাড়িরই 19 বছরের এক ছেলেকে? বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হিলের কথা, যেই গল্প 2টি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে 2টি পুরস্কারও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভি শুরু হয় গল্পের প্রধান চরিত্র টমিকে দেখিয়ে। সে তার গার্লফ্রেন্ড গ্যাবির সঙ্গে এসেছে একটি নাইট ক্লাবে। যদিও টমি তাকে বিশেষ একটা পছন্দ করত না, তবে গ্যাবি তাকে ভীষণ ভালোবাসত। টমি ছিল 19 বছরের একজন টিনেজার, ধনী বাবার আদুরে ছেলে, যার পড়াশোনার প্রতি বিন্দু মাত্র আগ্রহ ছিল না। পার্টি, ড্রাগস, মদ আর মেয়েদের ঘিরেই তার পুরো জীবনটাই আবর্তিত হতো। টমি ছিল অত্যন্ত বেয়াদব ও উচ্ছৃঙ্খল স্বভাবের। সে প্রায়ই বিনা কারণে মানুষের সঙ্গে মারামারি করত, আর যারা বয়সে ছোট ছিল তাদেরকে সে সব সময় বুলি করত। পাবলিক প্লেসেও সে অবসিন করতে কোনো সময় দ্বিধাবোধ করত না, এমনকি পাবলিক প্লেসে নির্বিকারভাবে টয়লেটও করে দিত। সমাজের কাছে সে যেন এক কলঙ্ক। সবাই চাইতো কোনোভাবে যেন এই ছেলেটার হাত থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন পার্টি শেষে মাতাল অবস্থায় টলতে বাড়িতে ফিরত সে। কিন্তু একদিন যখন টমি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় টলতে হাঁটছিল, তখন হঠাৎ এক লোক দৌড়ে তার কাছে আসে। আর এখানেই এই দৃশ্যের শেষ হয়। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মিস্টার ক্রিস নামের একজন লোকের সঙ্গে। তিনি একটি রেস্টুরেন্টে বসেছিলেন একজন হাউসমেডের ইন্টারভিউ নেওয়ার জন্য। সেখানেই এসে পৌঁছায় ক্যাটরিনা নামের একটি মেয়ে। যদিও তাকে সবাই রিনা বলেই ডাকে। রিনার খুব জরুরি ভিত্তিতে চাকরির প্রয়োজন ছিল, তাই জন্যই সে এই হাউসমেডের ইন্টারভিউ দিতে এসেছে। ক্রিস তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন তার বিয়ে হয়েছে কিনা, সে স্মোক করে কিনা, এই সব। কারণ ক্রিসের বাড়িতে স্মোক করাটা একদম স্ট্রিক্টলি মানা করা আছে। আর এসব প্রশ্ন করার পরই ক্রিস তাকে এই হাউসমেডের চাকরিটা দিয়ে দেয়। পরদিনই রিনা পৌঁছে যায় ক্রিসের বাড়িতে। বিশাল এক প্রাসাদ সদৃশ তাদের বাড়ি, একেবারে নির্জন এলাকায়। চারপাশে আর কোনো বাড়িঘর নেই, এমনকি মূল প্রবেশদ্বারটাও ছিল বাড়ি থেকে অনেকটা দূরে, যেন বাইরের কোনো আওয়াজ তাদের বাড়ির ভিতরে পৌঁছতে না পারে। ইন্টারভিউতে চাকরিটা পাওয়ার জন্য রিনা বলেছিল সে স্মোক করে না, যদিও এই বাড়ির সামনে পৌঁছানোর আগেই সে স্মোক করছিল। এরপর সেই মেন গেটের সামনে এসে রিনা বুঝতে পারছিল না সে কিভাবে বাড়িতে ঢুকবে। তখনই দেখানো হয় বাড়িতে বসে থাকা ক্যাথরিন নামের এই মহিলাকে। ক্যাথরিন হলো ক্রিসের ওয়াইফ। ক্যাথরিন জানলা দিয়ে রিনাকে দেখতে পেয়ে পাশে রাখা একটা ছোট্ট ঘন্টা বাজায়। এই ঘন্টা বাজানোটাই ছিল ক্রিসকে সংকেত দেওয়ার উপায়। ক্রিস তার স্ত্রীর কাছে এলে ক্যাথরিন তাকে দেখায় বাড়ির সামনে এসে পৌঁছেছে তাদের হাউসমেট রিনা। রিনাকে এতটা আগেই এখানে দেখে ক্রিস একদমই অবাক হয়ে যায়। সে তাড়াহুড়ো করেই তার উইকটা পরে নেয়। উইক ছাড়া সে কখনোই বেরোতো না, কারণ তার মাথায় অনেকটাই টাক হয়ে গেছিল। এরপরই সে গেটটা খুলে দিয়ে দৌড়ে গিয়ে রিনাকে স্বাগত জানায় এবং বলতে থাকে সে কেন তাদের নির্ধারিত সময়ের আগেই চলে এসেছে। রিনা তখন জানায় যেহেতু বাড়িটা অনেকটা দূরে ছিল, তাই সে আগেই বাসে চড়ে নিয়েছিল। এরপর ক্রিস তাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই নিরাপত্তার জন্য ক্রিস একটা মেটাল ডিটেক্টর দিয়ে তার চেক আপ করে নেয় এবং তার মোবাইল ফোনটা একটা লকারে বন্ধ করে রাখে। কারণ এই বাড়ির স্ট্রিক্ট নিয়ম হলো এই বাড়ির ভেতরে কেউ মোবাইল ফোন ব্যবহার করত না। এই সব কিছু দেখেই মনে হচ্ছিল তারা যেন ভীষণ নিয়মানুবর্তিতভাবে জীবনযাপন করত, যেগুলো রিনার মনে একটু সন্দেহের সৃষ্টি করে। কিন্তু তার উপায়ও ছিল না, চাকরিটা তার ভীষণভাবে দরকার ছিল। এরপর ক্রিস তাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে, যেই কন্ট্রাক্ট অনুযায়ী রিনা বাইরের কোনো লোকের কাছে এই বাড়ির ভেতরের কোনো রকম ইনফরমেশন শেয়ার করতে পারবে না। এমনকি যদি সে এই চাকরিটা ছেড়েও দেয়, তবুও সে কাউকে কিচ্ছু বলতে পারবে না। এরপরই ক্যাথরিন সেখানে এলে ক্রিস তাকে রিনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রিনা সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এরপরই ক্রিস তাকে পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখায়। নিজের 10 বছরের ছেলে, যার নাম জনাথন, তার সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। জনাথন ছিল খুবই ভদ্র একটা বাচ্চা। সে খুবই নিয়ম মেনে চলে এবং লোকের সাথে খুবই সাবলীলভাবে কথা বলে।
আর এরপর ক্রিস রিনাকে বাড়ির সব থেকে ভয়ানক জায়গাটা দেখায়, সেলার। আর সেই সেলারেই আমরা আবার টমিকে দেখতে পাই। তখনই বোঝা যায় সেদিন রাস্তায় দৌড়ে ক্রিসি তার কাছে গেছিল আর তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এই বাড়িতে। টমির গলায় একটা লোহার শিকল বেঁধে তাকে রাখা হয়েছে যাতে সে কাউকে আঘাত করতে না পারে। একজন মানুষের সাথে কেন এমন পশুর মতো আচরণ করা হচ্ছে তা আমরা কিছুটা পরেই জানতে পারবো। টমি তখন ঘুমিয়েছিল। টমির এই অবস্থা দেখে রিনা ভীষণভাবে অবাক হয়ে যায়, রেগে যায়, আর রেগে সে চাকরি ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবতে থাকে। কিন্তু ক্রিস তাকে মনে করিয়ে দেয় যে সে ইতিমধ্যেই চুক্তিপত্রে সই করেছে। তাছাড়া রিনার ভিসা এবং অতীতও খুব একটা পরিষ্কার ছিল না, তাই সে বাধ্য ছিল। আর আসলে এই সব কারণের জন্যই ক্রিস তাকে এই হাউসমেটের চাকরিটা দিয়েছিল, যাতে রিনা যখন তখন এই চাকরি ছেড়ে চলে যেতে না পারে। ক্রিস তাকে বোঝাতে থাকে, এখানে তোমার কোনো অসুবিধা হবে না, সেলারের ছেলেটা অসুস্থ, আমি তাকে সুস্থ করার চেষ্টা করছি। এরপর সে রিনাকে বাড়ির নিয়ম কানুন শেখায়। তারা শুধু ইকো ফ্রেন্ডলি ক্লিনার ব্যবহার করে, সব সরঞ্জাম বেল্টের সঙ্গে আটকানো থাকে। সেলার পরিষ্কার করার সময় সে রিনাকে নিরাপত্তার জন্য একটা স্টান ডিভাইস আর পেপার স্প্রে ব্যবহারের প্রশিক্ষণও দেয়। রিনা কাজে লেগে যায়, পুরো বাড়ি পরিষ্কার করতে থাকে এবং তার সাথে ওই সেলারও। এরপর রিনা যখন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুচ্ছিল তখনই টমের ঘুম ভেঙে যায়। সে রিনাকে ডেকে বলে, দেখো আমাকে কিভাবে বেঁধে রেখেছে, প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু রিনা তার কোনো কথা শোনে না, সে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। চুক্তি অনুযায়ী রিনা সপ্তাহে মাত্র 2 দিন কাজ করতে আসবে, আর সেদিনের কাজ শেষ হলে সে আবার বাড়ি ফিরে যায়। এদিকে সেলারে আমরা জানতে পারি ক্রিস টমিকে নেশামুক্ত করার প্রতিজ্ঞা নিয়েছে, তাই প্রতি রাতে সে টমির জন্য বিভিন্ন রেকর্ডিং চালাতো, পাখির ডাক, শান্ত সুর আর মানসিক সুস্থতা নিয়ে নানা কথা। সেখানে বারবার বলা হতো, নেশামুক্ত হলেই পৃথিবী সুন্দর হবে, মানুষ সুস্থ থাকবে। কিন্তু টমির কাছে এগুলো সবই ছিল নির্যাতনের মতো। সে কিছু খেতেও চাইতো না, কারণ তার মনে হতো ক্রিস তাকে কিডন্যাপ করে কুকুরের মতো বন্দি করে রেখেছে, আর যেটা আসলে সত্যিই ছিল। এখন তার একটাই ইচ্ছে ছিল, কোনোভাবে এখান থেকে মুক্তি পেলেই সে এই পুরো পরিবারকে শেষ করে দেবে। সারা দিন গালাগাল দিতে থাকে, হুমকি দিতে থাকে তাদের। তবে ক্রিসের উপর এসবের কোনো প্রভাব পড়তো না, বরং টমিকে নিয়ন্ত্রণ করতে সে তাকে ইলেকট্রিক শক দিত। পরদিন ক্রিস তার পুরনো ভিডিওগুলো দেখায়। আসলে সে বোঝাতে চাইছিল মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে, নিরীহ মানুষের প্রাণ যায়। কিন্তু এসব বক্তৃতা টমির ওপর কোনো প্রভাবই ফেলছিল না, বরং এই সব ভিডিও দেখে সে আরো খুশি হচ্ছিল। সে অতীতে করা তার এই সমস্ত কাজকর্ম নিয়ে খুবই গর্ববোধ করছিল। এরপর শুরু হয় টমির প্রতিদিনের রুটিন। সে সর্বশক্তি দিয়ে দেয়ালে আটকানো শিকলটা ছিঁড়ে ফেলার চেষ্টা করে, আর এই সব চেষ্টা করতে করতেই এক সময় ভুলবশত নিজের উপরই মলমূত্র ফেলে দেয়, কারণ টয়লেট করার জন্য তাকে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটি বালতি। নোংরা অবস্থাতেই সে আন্ডারওয়্যার পরে ঘুমিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত পরদিন সকালে ক্রিস ক্যাথরিনকে নিয়ে সেলারে আসে, কারণ ক্যাথরিন টমিকে দেখতে চেয়েছিল। কিন্তু ক্যাথরিন ঢুকতেই টমি সেই নোংরা দুর্গন্ধযুক্ত তার ওই প্যান্ট ক্যাথরিনের মুখে ছুঁড়ে মারে এবং ক্রিসের ওপরও হামলা করে। ক্রিস কোনো মতে পরিস্থিতি সামলে নেয়, কিন্তু নিজের হতাশাগ্রস্ত স্ত্রীর জন্য তার খুবই খারাপ লাগছিল। তবে ক্যাথরিন কেন সবসময় এমন মন মরা হয়ে থাকে, কেন তার মধ্যে এতটা দুঃখ, সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আপাতত ক্রিস ক্যাথরিনকে পরিষ্কার করে দিতে বাথরুমে যায়। এরপর ক্রিস টমিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে টমিকে বেধড়ক মারতে শুরু করে। যদিও সে নিজেও এটা করতে চাইছিল না, তবে টমির ক্যাথরিনের সাথে করা ওই ব্যবহার কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিস, আর এই জন্যই সে না চাইতেও তাকে প্রচুর মারে। মারতে মারতেই সে কেঁদে ফেলে। তার মনে সন্দেহ জাগে, সে কি আদৌ টমিকে বদলাতে পারবে। পরদিন যখন রিনা সেলার পরিষ্কার করতে আসে, টমি তাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এতে রিনা কেঁদে ফেলে। এটা দেখে ক্রিস টমিকে রিনার কাছে ক্ষমা চাইতে বলে, তবে টমি ক্রিসের সাথে আর কোনো তর্ক করে না। আগের টমি হলে হয়তো কখনোই সে ক্ষমা চাইতো না, কিন্তু গত রাতের মার তার অহংকার অনেকটাই ভেঙে দিয়েছিল, আর এই জন্যই ক্রিস তার দিকে এগিয়ে আসতেই ভয়ে টমি রিনার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিন ক্রিস টমির জন্য কফি আর কিছু ওষুধ নিয়ে এসেছিল, যাতে গতরাতে মারার ব্যথাগুলো কমে যায়। কারণ জনাথনের ইচ্ছে ছিল পুরো পরিবার মিলে একসঙ্গে সিনেমা দেখবে, আর পুরো পরিবার বলতে সে টমিকেও বুঝিয়েছে। জনাথন ধীরে ধীরে টমিকে নিজের বড় ভাইয়ের মতো ভাবতে শুরু করে। সে চাইতো টমিও ভালো অনুভব করুক, ভালোভাবে দিন কাটাক।
সেও কিছুটা সময় আনন্দ করতে পারুক। এভাবেই ধীরে ধীরে টমি বাড়ির আরও অংশে যাওয়ার অনুমতি পেতে থাকে। ক্রিস, জনাথন এবং টমি একসঙ্গে বসে টিভি দেখতে থাকে। তবে টমির গলায় এখনও সেই লোহার শিকলটা রয়েই গেছে। যদিও ক্যাথরিন তখনও নিজের ঘরেই ছিল, তবে পরে সেও তাদের সঙ্গে যোগ দেয়, আর এতে তার অনেকটা ভালো লাগে। তারা একসঙ্গে সিনেমা দেখতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে টমির ভেতরেও আবেগ তৈরি হতে শুরু করে। সিনেমার সেই আবেগঘন দৃশ্য চলার সময় সে টিভি বন্ধ করে দেয়। ক্যাথরিন ভাবে হয়তো টমি তাকে এড়িয়ে চলছে। তারা চিরকাল টমিকে বন্দি করে রাখতে চায়নি। তাদের একটাই উদ্দেশ্য ছিল টমিকে নেশামুক্ত করে ভালো মানুষ বানানো। তবে কেন? রাস্তা থেকে কিডন্যাপ করে আনা এমন এক কুলাঙ্গার ছেলেকে তারা কেন ভালো মানুষ বানানোর চেষ্টা করছে, সেটা আমরা কিছুটা পরেই জানতে পারবো। এরপর টমি বুঝতে পারে আগের মতো আচরণ করে সে শুধু নিজেরই ক্ষতি করছে। তাই সে ভিন্ন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবতে থাকে যদি আত্মসমর্পণ করে তাদের বিশ্বাস অর্জন করা যায়, তাহলে সে এখান থেকে খুব তাড়াতাড়ি যেতে পারবে। পরদিন সকালে সে ক্যাথরিনের সাথে করা ওই ব্যবহারের জন্য ক্যাথরিনের কাছে ক্ষমা চায়। এতে ক্যাথরিনের মন অনেকটা হালকা হয়ে যায়। বহুদিন পর তার মনে আসার আলো জেগে ওঠে। এরপর সে টমির জন্য একটা চশমা নিয়ে আসে। সেটা পরে টমি নিজেই অবাক হয়ে যায়। সব কিছু এতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে তার যে চোখের প্রবলেম ছিল সেটা টমি নিজে কোনোদিন বুঝতেই পারেনি। সে সব সময় এতটাই নেশাগ্রস্ত হয়ে থাকতো যে এই সব কিছু তার কাছে স্বাভাবিকই মনে হতো। এরপর ক্রিস আর ক্যাথরিন মিলে টমিকে আবার তার পুরনো ভিডিওগুলো দেখায়, যেখানে সে নানা রকমের খারাপ কাজ করছে, কিন্তু বর্তমানে সে অনেকটাই বদলে গেছে। ক্রিস তার উপর ভরসা করে শিকলটা আরও লম্বা করে দেয়, যাতে সে এখন একটা টয়লেট ব্যবহার করতে পারে। এতে টমি অনেকটাই খুশি হয়। ক্যাথরিনও আনন্দের সঙ্গে তাকে কিছু জামা কাপড় আর একটা বই দেয়, যাতে সময় কাটানোর জন্য সে বই পড়তে পারে। প্রথমে টমির পড়াশোনায় আগ্রহ ছিল না, কিন্তু ধীরে ধীরে তার ভেতর পরিবর্তন আসতে শুরু করে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। জনাথন ভুল করে মূল গেটটা খুলে দিয়েছিল, আর এক ডেলিভারি বয় বাড়ি পর্যন্ত চলে এসেছিল। টমি চাইলেই তখন সাহায্যের জন্য চিৎকার করতে পারত। সে ডেলিভারি বয়ের কাছে তার কিডন্যাপিংয়ের কথা জানাতে পারত, কিন্তু সেটা সে করেনি। এতে ক্রিস তার উপর আরও ভরসা করতে পারে। সে বাড়ির ভেতর জটিল একটা হুক আর কেবল সিস্টেম বানাতে শুরু করে, যাতে টমিকে আরও স্বাধীনতা দেওয়া যায়। একদিন ক্যাথরিন জনাথনের পকেটে সিগারেটের প্যাকেট খুঁজে পায়। তাই জনাথনকে শাস্তি দেওয়া হয়, যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে আর এমন ভুল না করে। পরদিন রিনা এলে টমি তার কাছে চুইংগাম চায়, আর রিনা তখন অন্যমনস্ক হয়ে গিয়ে নিজের সরঞ্জামের ব্যাগটাকে ফেলে দেয়। টমি সেখান থেকে কিছু যন্ত্রপাতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ক্রিস এসে পড়ে। রাগে টমি চিৎকার করতে থাকে, বলতে থাকে, তুমি ভীষণ নিষ্ঠুর, আমাকে এভাবে বেঁধে রেখে নির্যাতন করছো। ক্রিস জবাব দেয়, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। টমি বলে, আমাকে তোমার মতো মানুষের দলে ফেলো না, তুমি একজন অপরাধী। তখন ক্রিস টিভিতে আবার একটা ভিডিও চালায়। সেখানে টমিরই একটা ভিডিও দেখানো হয়, যেখানে সে একটা ছোট্ট ছেলেকে বুলি করছে, তার ফোনটা ভেঙে দিচ্ছে, তাকে ভীষণভাবে নির্যাতন করছে। বর্তমানে টমি ভিডিওটা দেখে নিজেই ভেঙে পড়ে। সে উপলব্ধি করতে পারে সে কতটা খারাপ মানুষ ছিল। এমন অসহায় এক বাচ্চা ছেলেকে সে কতটা বুলি করেছে, কতটা নির্যাতন করেছে। তখন তার মনে হয়, এরা তো আমার চেয়ে হাজার গুণ ভালো, শুধু আমাকে বেঁধে রেখেছে। কোনো রকম নির্যাতন, কোনো রকম বুলি আমার সাথে তারা করেনি। আর তার সাথে আমাকে বই পড়তে দিয়েছে, একটা করে বই পড়ার বিনিময়ে আমাকে একটা করে বিয়ার পর্যন্ত দিচ্ছে। সে বুঝতেই পারেনি মানুষগুলো আসলে কতটা ভালো। এরপরই আসে টমির জন্মদিন। টমির জন্মদিনে জনাথন নিজের হাতে তার জন্য কেক বানায়। এটা দেখে টমি সত্যিই অনেক অবাক হয়ে যায়। এরপর তারা তাকে একটা জায়গায় ঘুরতেও নিয়ে যেতে চায়, তবে শর্ত ছিল টমিকে আগে ক্লোরোফর্ম শুকতে হবে। সে রাজি হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখতে পায় সে এখনো শিকলেই বাঁধা রয়েছে, তবে এবার সে এমন চার দেয়ালে বন্দি নেই, এবার রয়েছে এক খোলা আকাশের নিচে। তারা টমিকে নিয়ে বাইরে ঘুরতে এসেছে, তবে তার গলায় এখনো শিকল বাঁধা রয়েছে, কারণ তারা এখনো তাকে পুরোপুরি নিরাপদ মনে করত না। টমিও এখানে আসতে পেরে খুবই খুশি হয়। তারা সবাই একসাথে অনেকটা ভালো সময় কাটায়। সে জনাথনের সাথে অনেক খেলাধুলাও করে। তার কাছে হামলা করার মতো অনেক অস্ত্র ছিল, তার কাছে হামলা করার মতো যথেষ্ট সুযোগও ছিল, কিন্তু টমি কিছুই করেনি, শুধু জনাথনের সঙ্গেই সময় কাটিয়েছে।
তারা একসাথে ভালো ভালো খাবার খেয়েছে। হয়তো সে সত্যি এখন অনেকটা ভালো মানুষ হয়ে উঠছিল। সময় শেষ হলে আবার ক্লোরোফর্ম শুকিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এবার তাকে আর সেলারে নয়, বরং সুন্দর একটি ঘরে রাখা হয়, যেই ঘরটা দেখে খুব ভালোভাবেই বোঝা যায় এখানে টমির বয়সী আরেকজন থাকতো। ক্রিস তাকে পুরো কেবল সিস্টেম দেখিয়ে বলে, দেখো, এই ব্যবস্থার মাধ্যমে তুমি পুরো বাড়িতে ঘুরে বেড়াতে পারবে, তবে গলায় সেই কলারটা বাঁধাই থাকবে, আর সাথে থাকবে একটি লকিং সিস্টেম যাতে সে পালাতে না পারে। তখন ক্যাথরিন বলে, বিশ্বাস একটা প্রসেস যেটা খুবই আস্তে আস্তে তৈরি হয়, আর তুমি এখন যতটা পর্যন্ত এগোতে পেরেছ তাতে আমাদের বিশ্বাস এই পর্যন্তই সীমিত। তোমাকে সারা বাড়ির অ্যাক্সেস দিলেও খোলা ছাড়তে পারবো না। এরপর টমির অবস্থান বোঝানোর জন্য ক্যাথরিন তার গলায় নিজের সেই প্রিয় ঘণ্টাটা বেঁধে দেয়। বিষয়টা তার একদম ভালো লাগেনি, কিন্তু অন্তত সে আর একা ছিল না, এখন সে জনাথনের সঙ্গে খেলতেও পারত। এদিকে দেখা যায় কেউ একজন রিনাকে অনুসরণ করছে। রিনা কারো কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, এমনকি তার কাছে থাকার একটা নিরাপদ জায়গাও ছিল না। এই জন্যই ক্যাথরিন তাকে নিজের বাড়িতেই পার্মানেন্টলি থাকতে বলে, আর রিনাও এতে খুশি হয়। রোজ রিনাকে এইভাবে দেখতে পেয়ে ধীরে ধীরে টমির মনে রিনার জন্য এক অনুভূতি জন্মাতে থাকে। টমি ঠিক করে সে ক্রিস আর ক্যাথরিনকে আবার কাছাকাছি আনবে। রিনা আর জনাথনও তাকে এই বিষয়ে সাহায্য করে। আর এরপরই গার্ডেনে ক্যাথরিনের জন্য একটি সারপ্রাইজের আয়োজন করে। বহু বছর পর সেদিন ক্যাথরিন প্রাণ খুলে হাসে। তার জন্য এতটা সারপ্রাইজ দেখে সে অনেকটা খুশি হয়। আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র টমের জন্য। সে খুবই আনন্দ করে ক্রিসের সঙ্গে রোমান্টিক ডান্সও করে। তারা বাইরে আনন্দেই ছিল, আর ভেতরে টমি রিনার কাছে যন্ত্রপাতি চাইছিল যাতে সে তালা খুলে মুক্ত হতে পারে। তবে রিনা তবুও এতে রাজি হয় না, কারণ সে নিজের কাজের প্রতি খুবই দায়িত্ববান ছিল। তবে টমি তার বন্ধু হওয়ায় সে ড্রয়ারটা খুলে রেখে চলে যায়, যাতে টমি নিজেই চেষ্টা করতে পারে। আর এদিকে সবাই যখন গার্ডেনে আনন্দ করছিল, তখনই টমি বাড়ি থেকে বেশ কিছু সরঞ্জাম নিয়ে নেয়। জনাথন বাড়ির ভেতরে ঢোকার আগেই সেগুলোকে সে লুকিয়েও ফেলে। এরপরেই ক্রিস টমির কাছে আসে। সে তাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই ক্যাথরিন আজ এতদিন পর এতটা খুশি হতে পেরেছে। আজ সে ক্যাথরিনের এতটা কাছে আসতে পেরেছে, প্রাণ খুলে হাসতে পেরেছে, সময় কাটাতে পেরেছে। কিন্তু টমি তাকে প্রশ্ন করে, আমার আগে এখানে কাউকে বন্দি করে রেখেছিলে, কাকে রেখেছিলে এখানে? ক্রিস বলে, কাউকেই না, তোমার ভুল হচ্ছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন ক্রিস কাজে বেরোতেই সে ডেলিভারি বয় কিছু লোক নিয়ে জোর করেই বাড়িতে ঢুকে পড়ে। আসলে সে এসেছে রিনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। পরে জানা যায় ওরা আসলে রিনারই পরিবার। রিনা বাড়ি থেকে পালিয়ে এসেছিল, আর এই জন্যই তার পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। রিনা এখন বুঝে গিয়েছিল সে আর লুকোতে পারবে না, এবার তার পরিবার তাকে নিয়েই যাবে। তাই যাওয়ার আগে সে টমির কানে তালার পাসওয়ার্ডটা বলে যায়, যাতে সে সেখান থেকে মুক্ত হতে পারে। কিন্তু টমি চাইছিল না রিনা আবার সেই বিষাক্ত পরিবারে ফিরে যাক, যেখান থেকে একবার রিনা পালিয়ে আসতে পেরেছে। কারণ টমি এখন খুব ভালো করেই জানে বন্দি হওয়াটা কি জিনিস, সেটা কতটা যন্ত্রণাদায়ক। তাই সে রিনার ওই পরিবারের সঙ্গেই মারামারি করতে শুরু করে, আর এতে সে অনেকটা আহতও হয়। ক্রিস ফিরে এসে এই সব কিছু দেখতে পায়। সে টমির সাহস দেখে খুবই মুগ্ধ হয়। সে মনে করে টমি যেন বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করেছে। তখন ক্রিস সিদ্ধান্ত নেয় পুরো বাড়িতেই সিসিটিভি লাগাবে, যাতে এমন কোনো ঘটনা আর কখনো না ঘটে। এই কথা শুনেই টমি হতাশ হয়ে যায়, কারণ তার এখন পালানোটা আরও কঠিন হয়ে যাবে। এখন পালাতে না পারলে আর কখনোই হবে না। তাই সে ঠিক করে সে আজ রাতেই এখান থেকে পালাবে। গলার ঘণ্টা যাতে না বাজে তাই সে তাতে চুইংগাম লাগিয়ে দেয়, যেটা সে রিনার কাছ থেকে নিয়েছিল। আর যেসব বই সে পড়েছিল সেগুলো ব্যবহার করে কেবল সিস্টেমের তালা খোলার চেষ্টা করে। কিন্তু ওই তালার লকটা খুলতে গিয়েই শব্দ হয়, যেই শব্দে ক্যাথরিন আর ক্রিস দুজনেরই ঘুম ভেঙে যায়। তবে তারা বিন্দুমাত্রও ভাবতে পারেনি এই শব্দটা টমির জন্য আসছে। তারা ভাবে হয়তো বাড়িতে চোর ঢুকেছে, আর এই জন্যই ক্রিস বন্দুক নিয়ে নিচে আসে। আর নিচে এসেই দেখতে পায় টমি আর বাধা নেই, শিকলটা পড়ে রয়েছে খোলা অবস্থায়, অর্থাৎ টমি এখান থেকে পালিয়ে গেছে। তখনই হঠাৎ টমি তার উপর আক্রমণ করে বন্দুকটাকে কেড়ে নেয়। চাইলেই সে ক্রিসকে গুলি করতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ সে জানত আর যাই হোক ক্রিস অতটা খারাপ মানুষ নয়। ক্যাথরিন তখন খুব শান্তভাবে তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। টমি বলে, আমি কোনো কুকুর নই,
আমি একজন মানুষ, আমারও স্বাধীনতা চাই। ক্যাথরিন বলে, আজ তুমি বেল্ট ছাড়াই ঘুমাও। কিন্তু টমির সেখানে থাকার আর কোনো ইচ্ছেই ছিল না। সে বলে, তোমরা নিশ্চয়ই চার্লি নামের সেই ছেলেটার সঙ্গেও এই একই কাজ করেছিলে। এই কথা শুনেই তাদের মুখের রং বদলে যায়। ক্রিস বুঝে যায় টমি আর তাদের সঙ্গে থাকবে না, তাই সে দরজাটা খুলে দেয়। সে ক্যাথরিনকে বলে, তাকে যেতে দেওয়াটাই আমাদের ঠিক হবে। গতবার যা হয়েছিল মনে আছে তো? কিন্তু ক্যাথরিন টমিকে হারানোর কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিল না। সে নিজেকেই গুলি করার অবস্থায় চলে গেছিল, আর সুযোগ পেয়েই টমি খালি পায়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে কেউ একজন যেন তাকে হাসপাতালে পৌঁছে দেয়। অচেতন অবস্থায় সে বলতে থাকে, একটা পরিবার আমাকে তাদের ছেলের জায়গায় কিডন্যাপ করে নিয়ে গেছিল। কিন্তু জ্ঞান ফেরার পর সে তাদের বিরুদ্ধে কিছুই বলতে চায়নি, কারণ তার ক্যাথরিনের জন্য মায়া হচ্ছিল। সে মিথ্যে কথা বলে যে সে শুধু স্বাধীনতার জন্য পালিয়ে গেছিল, কারণ সে বুঝতে পেরেছিল তার নিজের মা তার জন্য একটুও চিন্তিত নন। ক্যাথরিনই বরং সারাক্ষণ তার খোঁজ নিত, তাকে দেখত। এমনকি সেখান থেকেই সে জানতে পারে তার নিজের মা তার কোনো খবর নেয়নি, এমনকি নিখোঁজ ডায়েরিও করেনি। এই কথা শুনে টমি ভীষণ অবাক হয়ে যায়। সে এটা ভেবে অবাক হয় যে তার জন্মদাত্রী মা তার নিখোঁজ হওয়ার পর একবারও তার খোঁজ করেনি, এমনকি পুলিশে একটা সাধারণ ডায়েরিও করেনি। তবে তার নামে একটা নিখোঁজের রিপোর্ট করা হয়েছিল, যেটা করেছিল তার এক্স গার্লফ্রেন্ড গ্যাবি। সেই টমিকে সত্যিকারের মিস করেছিল। এমনকি টমির জন্য কষ্ট পেয়ে সেও প্রায় নেশাগ্রস্ত জীবনে ডুবে যাচ্ছিল। যদিও আগে সে টমিকে এসব থেকে বিরত থাকতে বলতো, তবে টমিকে হারানোর যন্ত্রণা সে কিছুতেই সহ্য করতে পারেনি। এই যন্ত্রণা ভুলতেই সে দিনের পর দিন এভাবে নেশাগ্রস্ত জীবনের দিকে ঝুঁকে পড়েছিল। এই বাস্তবটা উপলব্ধি করার পর টমির মনে হতে থাকে ক্রিস আর তার পরিবারই যেন তার আসল পরিবার। তাই সে গ্যাবিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই একটি নাইট ক্লাবে গিয়ে সে গ্যাবিকে দেখতে পায়। গ্যাবিও তাকে এতদিন পর খুঁজে পেয়ে ভীষণ খুশি হয়। টমি ঠিক করে সে গ্যাবিকে নিয়ে আবার সেখানেই ফিরে যাবে, যাতে গ্যাবিও তার মতো নেশামুক্ত হতে পারে। সে এক নির্জন জায়গায় গ্যাবিকে নিয়ে যায়। তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো? গ্যাবি জানায় হ্যাঁ। এরপরই সে গ্যাবিকে ক্লোরোফর্ম শুকিয়ে তাকে অজ্ঞান করে, আর এরপর গ্যাবির গাড়িটিতে আগুন লাগিয়ে দিয়ে তাকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরই সে এসে পৌঁছায় ক্রিসদের বাড়ির কাছে। বাড়ির গেটটার সামনে যেতেই দূর থেকেই সে ক্যাথরিনকে দেখতে পায়। অবশেষে ক্যাথরিনের সেই স্বপ্ন সত্যি হয়। টমি আবার তাদের বাড়িতে ফিরে এসেছে, তবে এবার খুশি মনে এসেছে। এবার এসেছে তাদের সঙ্গেই থাকার জন্য, আর সাথে নিয়ে এসেছে তার ভালোবাসার মানুষ গ্যাবিকে, যাতে গ্যাবিকেও সেই একই রকম এক্সট্রিম ট্রিটমেন্ট দিয়ে, বরঞ্চ বলা যায় এক্সট্রিম যন্ত্রণা দিয়ে তাকে সেই নেশাগ্রস্ত জীবন থেকে ভালো করে তোলার জন্য। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো এখন একটা প্রশ্ন রয়েই যায়, এই চার্লিটা আসলে কে ছিল? মুভিতে চার্লি সম্পর্কে কোনো তথ্য দেওয়া না হলেও মুভি নির্মাতাদের মতে চার্লি ছিল ক্রিস এবং ক্যাথরিনের ছেলে। চার্লিও ছিল একদম টমির মতোই কুলাঙ্গার ছেলে। পার্টি, মদ, ড্রাগস এইসব নিয়েই সারাটা দিন পড়ে থাকতো সে এতটাই মাদকাসক্ত হয়ে যায় যে এই বাড়ির কারোর কথাই সে আর শুনতো না। এমনকি একদিন হঠাৎ করেই সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, যেদিনের পর থেকে সে আর কখনো বাড়িতে ফিরে আসেনি। আর এমনই এক যুবক ছেলেকে হারিয়ে ক্যাথরিন এতটাই ট্রমাটাইজড হয়ে যায়, এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সেদিনের পর থেকে সে আর কখনো ওই ডিপ্রেশন থেকে বেরোতে পারেনি। নিজের এত বড় এক যুবক ছেলেকে হারানোর ব্যথা সে কিছুতেই ভুলতে পারেনি। আর এই জন্যই ক্যাথরিনের মনে হাসি ফোটানোর জন্য, তাদের সেই যুবক ছেলের ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য ক্রিস টমিকে কিডন্যাপ করে এনেছিল তাদের বাড়িতে। তাকে একজন গুড বয় বানানোর সমস্ত রকম চেষ্টা সে করে গেছে, যাতে নিজের ছেলেকে ঠিক করতে না পারলেও নিজের ছেলের বয়সী একজন ছেলেকে সে ভালো মানুষে পরিণত করতে পারে, আর তাদের বাড়িতে সেই ছেলের অভাব তারা পূরণ করতে পারে। আর সবশেষে আসলেই টমি আবার সেই বাড়িতেই ফিরে এসেছে। সে ফিরে এসেছে তাদের সঙ্গে থাকার জন্য, অর্থাৎ ক্রিস এবং ক্যাথরিন তার সেই হারানো ছেলেকে আবার নতুন করে ফিরে পেয়েছে টমি রূপে। আর এখানেই এই মুভির শেষ হয়। এই মুভিতে যে টপিকটি দেখানো হয়েছে সেটা খুবই সেন্সিটিভ একটা টপিক, তবে এই মুভি নিয়ে বিতর্কও রয়েছে। এই মুভিতে দেখানো ক্রিসের সেই ট্রিটমেন্ট, যেটা নাকি খুবই অমানবিক ছিল, সেটা কি আদৌ ঠিক? আর এই ট্রিটমেন্টে অবশেষে টমির ভালো হয়ে যাওয়াটা কি আসলে সত্যিই যথোপযুক্ত? জানতে চাইব তোমাদের কাছে, কমেন্টে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন,
কিপ লাভিং, বাই।